বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, যারা অনার্স দ্বিতীয় বর্ষে, যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী, যারা আমাদের গ্যারান্টি পাস ব্যাচের শিক্ষার্থী রয়েছে, সবাইকে শুভ সকাল এবং আশা করি তোমরা সবাই প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো আমরা আজকে তোমাদেরকে, আমার ক্লাস হয় না অনেক দিন ধরে, আমি ক্লাস নিতে পারি না, বাট আমি তোমাদের সাথে চেষ্টা করবো এখন থেকে কানেক্ট থাকার জন্য। এবং আমি বেশ কিছুদিন অসুস্থতার কারণে অন্যান্য স্যারেরা ক্লাস নিয়েছে, তো তোমাদের ক্লাসগুলো রেগুলার ধারাবাহিকভাবে কিন্তু নেওয়ার চেষ্টা করেছি অন্যান্য স্যারদের দিয়ে। ক্লাস হয়েছে আলহামদুলিল্লাহ, এবং তোমাদের টপিকগুলো প্রায় শেষই, সবগুলো টপিকই শেষ হয়েছে। তো ফাইনাল শেষ মুহূর্তে আমিও চেষ্টা করব তোমাদেরকে কিছু অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং কিছু গুরুত্বপূর্ণ সাজেশন, দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি অবশ্যই ট্রাই করব। সো তোমরা যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, প্রত্যেকেই যে একটু দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। এবং তোমরা যারা তোমাদের খুব কাছের ফ্রেন্ড সার্কেল আছে, যারা গ্রুপে নিয়মিত করো, তোমরা সবাই ক্লাসগুলো নিয়মিত করবা, ঠিক আছে? আর আশা করি আমাদের ক্লাসগুলো তোমরা যদি নিয়মিত করো, ইনশাল্লাহ তোমরা যে ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে ইনশাল্লাহ। এটা কোনো সন্দেহ নাই, এবং তোমরা সবাই পাস করবা, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো তোমাদের আজকে আমি চেষ্টা করব ইংরেজিতে শেষ মুহূর্তে তোমাদের কি পড়া উচিত, বা শেষ মুহূর্তে তোমরা কি পড়লে তোমরা পাস করতে পারো সহজে, সেই বিষয়ে বিস্তারিত আমি খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব। সো তোমরা প্রত্যেকে ক্লাসে জয়েন করো। আর ক্লাসটা আসলে আমার আরও একটু সকালে নেওয়ার কথা ছিল, বাট যে ঘুম থেকে উঠেছি একটু আগে। আসলে তোমরা হয়তো জানো যে আমি একটু সিক কয়েকদিন ধরে, যার জন্য যে আমার ঘুম থেকে উঠতে একটু প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক, আমি ক্লাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবাইকে, তোমরা সবাই জয়েন করো, সবাই জয়েন দাও। এবং আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের এই অল্প সময়ে পাস করার উপায় এবং ভালো রেজাল্ট করার উপায়গুলো আমি আজকে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? যেহেতু তোমাদের সময়টা খুব কম, যেহেতু তোমাদের টাইমটা খুব কম, তাহলে আমরা চেষ্টা করব তোমাদেরকে এই অল্প সময়ে কীভাবে তোমাদেরকে পাস করানো যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করার ট্রাই করব। সো প্রত্যেকে ক্লাসে জয়েন করো এবং প্রত্যেকেই তোমাদের মতামতগুলো জানাতে পারো এবং তোমাদের প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা প্রবলেমের অ্যান্সার দেওয়ার জন্য, প্রত্যেকটা সমাধান দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি ট্রাই করব বা চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি অলরেডি, তোমরা যারা যারা জয়েন করতে পারো অবশ্যই জয়েন করবা। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে সালাম দিয়েছ, লিমা সরকার, আচ্ছা, তারপরে ফাহিম সালাম দিয়েছ, বহু বছর পর স্যারকে দেখলাম, ফাহিদুল্লাহ, আমি এখন থেকে চেষ্টা করব থাকার জন্য। তারপর কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, শেষমেশ স্যারের আমাদের কথা মনে হলো। আনুষ্কা, না আসলে তোমাদের কথা মনে হয়, কিন্তু আমি অসুস্থতার কারণে আমার চোখে মুখের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ যে আমি কতটুকু বিষণ্ণ, বা যে আমি কতটুকু ইয়াতে আছি। তো যাই হোক, আমি এখন থেকে ক্লাস নেব ইনশাল্লাহ। স্যার হোয়াটসঅ্যাপে নোটিশ দেওয়ার পর পিডিএফ থেকে ওয়েট করতেছি কতক্ষণ। আচ্ছা, ওকে, যাই হোক, তোমরা সবাই জয়েন করো। আচ্ছা স্যার, আপনি শুধু ফ্রি ক্লাস করান, আমাদের পেইড ব্যাচে ক্লাস করান না? না, চেষ্টা করবো এখন থেকে তোমাদের ক্লাসগুলো করানোর জন্য। তো যাই হোক, আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তো দেখো, তোমাদের এই মুহূর্তে পাস করার জন্য তোমাদের কি করা উচিত? যারা দুর্বল স্টুডেন্ট, আমরা যদি চিন্তা করি যে আমরা এখন এই অল্প সময়ের ভিতরে আমরা যদি পাস করার জন্য চেষ্টা করি, হ্যাঁ, তো পাস করার উপায়, আমাদের পাস করার জন্য প্রথমেই যে কাজটা করতে হবে, আমাদের 3টা পার্টে পরীক্ষা হবে। পার্ট এ, পার্ট বি, পার্ট সি, 3টা পার্টে পরীক্ষা হবে। তো আমরা পার্ট এ যেটা আছে, পার্ট এ, এই প্যাসেজে তোমাদের মার্ক 20। তো আমরা এই 20 থেকে তোমাদের যে টেকনিক শিখিয়েছি, বা ক্লাসে তোমরা ফ্রি ক্লাসে বা আমাদের পেইড ব্যাচের ক্লাসে আমি প্যাসেজ লেখার নিয়ম শিখাইছিলাম, যে আমরা প্যাসেজটা যদি যেভাবেই অ্যান্সার করি না কেন, আমরা মিনিমাম 12 আমাকে পাইতে হবে, 12 থেকে 15 আমাকে প্যাসেজ থেকে পাইতে হবে যে কোনো ওয়েতে। এবং আমরা বলেছিলাম যে তোমাদের পার্ট বি, যদি গ্রামার থেকে আমরা পার্ট বি এর কথা চিন্তা করি, পার্ট বি গ্রামার 45 মার্ক। এই 45 থেকে তোমাকে যে কোনো ওয়েতে তোমাকে সর্বনিম্ন
আমরা যদি মানে খুব সহজ তিনটা গ্রামার আমরা যদি বেছে নেই বা দুইটা বা তিনটা গ্রামার আমরা সিলেক্ট করে নেই, তাহলে তোমরা সবাই হয়তো দেখবা যে আমাদের এখানে যে গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলো একদম সহজ গ্রামার হচ্ছে কি, আমরা আর্টিকেল ধরতে পারি, আর্টিকেল, হ্যাঁ আর্টিকেল আমরা ধরতে পারি। এই আর্টিকেল 2 হচ্ছে আমরা ডাব্লিউএস কোয়েশ্চন আমরা ধরতে পারি, ডাব্লিউএস কোয়েশ্চন 3 হচ্ছে আমরা ধরতে পারি রাইট ফ্রম দ্য ভার্ব, ঠিক আছে, ভার্ব। এবং আমরা 4 যদি ধরি তাহলে হচ্ছে আমরা সহজ সিনোনিম এবং অ্যান্টোনিম, সিনোনিম এবং হচ্ছে অ্যান্টোনিম। এবং আমরা আরেকটা গ্রামার যদি নেই তাহলে হচ্ছে আমরা চেঞ্জিং ওয়ার্ড নিতে পারি, চেঞ্জিং ওয়ার্ড, ঠিক আছে। এই গ্রামারগুলো হচ্ছে তোমাদের বিগত সাল এবং হচ্ছে আমাদের উদাহরণ বা আমাদের বইয়ের উদাহরণ বা বিগত সালের রুলস থেকে তোমাদের হুবহু কমন আসবে। তো একটা স্টুডেন্ট যারা দুর্বল স্টুডেন্ট তারা আর্টিকেলটা অ্যান্সার করবা, ডাব্লিউএস কোয়েশ্চন অ্যান্সার করবা, ভার্ব অ্যান্সার করবা, সিনোনিম অ্যান্টোনিম এবং হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড, এগুলো অ্যান্সার করার চেষ্টা করবা। তাহলে দেখো 1 2 3 4 5, 5 5 কত, এখানে আমরা হচ্ছে 25 মার্ক পাইতেছি। তো 25 থেকে সর্বনিম্ন ধরো 20 পাইলাম, তাহলে 20 পাইতেছি আমি, তাহলে আমার এখানে 20 হচ্ছে তোমার গ্রামার থেকে পাইতেছি, সর্বনিম্ন 20 আমি ধরলাম। 25টা গ্রামার অ্যান্সার করবা, ধরো চেঞ্জিং ওয়ার্ডটা তুমি কোনো কারণবশত না পারলা, কিন্তু বাকিগুলো তোমার পারা সম্ভব তোমার পক্ষে, বা ধরো সবগুলো থেকে 1 মার্ক 2 মার্ক করে ছুটে গেল, তাও তুমি হচ্ছে যে 18 19 বা 20 পাইবা। ধরো আমি সর্বনিম্ন 18ই যদি ধরি, গ্রামার থেকে তোমার হচ্ছে 18, তুমি 18 পাইলাম। এরপরে আমরা 3 হচ্ছে ধরো আমাদের কি আছে রিটেন পার্ট, হ্যাঁ পার্ট সি হচ্ছে রিটেন পার্টটা হচ্ছে 35 মার্ক। এখন 35 মার্ক থেকে আমরা তোমাদেরকে বলেছিলাম যে এমন কিছু কিছু টপিক সিলেক্ট করো যে টপিকগুলো তোমাদের প্রতি বছর পরীক্ষায় আসে। তো আমরা যদি আমাদের রিটেন পার্টের দিকে একটু খেয়াল করি, তাহলে আমরা রিটেন পার্টের দিকে দেখো আমাদের পার্ট সি এ যে অপশনটা আসে, এই পার্ট সি এ 35 মার্ক থেকে আমরা যে কাজটা করতে পারি, আমরা প্রথমে হচ্ছে পোস্টারটাকে বেছে নিতে পারি। পোস্টার প্রতি বছর আসবে, অথবা নোটিশ, পোস্টার অথবা নোটিশ, এই দুইটা থেকে যে কোনো একটা আসবে। তো আমাদের এখানে হচ্ছে 4 মার্ক, এখানে হচ্ছে আমাদের 4, তারপরে 2 আমরা হচ্ছে লেটার শিখবো। আমাদের লেটার প্রতি বছরই আসে, এখানে হচ্ছে মার্ক 8, আর আমরা এখান থেকে আশা করতে পারি 6 অথবা 7 আমরা হচ্ছে আশা করতে পারি। অ্যান্ড দেন আমরা হচ্ছে এরপরে আমরা হচ্ছে কি করতে পারি, প্যারাগ্রাফ পড়তে পারি। তো প্যারাগ্রাফ হচ্ছে আমরা বলছি যে তোমাদের গুড সাইড ব্যাড সাইড তোমাদের দুইটাই শিখলে আরও ভালো, তবে তোমাদের ব্যাড সাইডটা প্রতি বছরে আসে। তাহলে আমরা যদি ব্যাড সাইডের ফরম্যাটটা শিখি, সেখান থেকে আমরা 8 থেকে সর্বনিম্ন 6 অথবা 5 আশা করতে পারি। ফরম্যাটটা লিখলে 6 অথবা 5 আশা করি, ধরো 6 আশা করলাম। এরপরে আমরা 4 নম্বরে এসের জন্য আমরা গুড সাইড ব্যাড সাইড দুইটাই ফরম্যাট শিখতে বলছি। এসের জন্য গুড সাইড ব্যাড সাইড, গুড এবং ব্যাড দুইটাই হচ্ছে পড়বা। তাহলে আমরা ধরো এসে থেকে 15 থেকে আমরা 15 মার্ক থেকে 10 পাইলাম, 10 সর্বনিম্ন কত 10 অ্যান্সার করলাম বা 10 পাইলাম। আর আমাদের মিনিমাম 3টা বা 4টা স্টেপ দিতে হবে, 3 বা 4টা বা 5টা স্টেপ দিলে আরও ভালো। 3টা স্টেপ সর্বনিম্ন দিতে হবে, 3টা স্টেপ তোমাকে সর্বনিম্ন দিতে হবে। তো ধরো আমি এখান থেকে ধরো পাইলাম হচ্ছে 10, তাহলে আমি 35 থেকে পাইলাম 10, এখান থেকে পাইলাম ধরো 6, তাহলে আমি 6 এবং প্যারাগ্রাফ থেকে পাইলাম 5, এবং পোস্টার থেকে পাইলাম 4 অথবা 3 পাইলাম। তো এখন দেখো 5 আর 3 8, 8 আর 6 হচ্ছে কত 14, 14 আর 10 হতো কত 24, তাহলে আমি এখান থেকে পাইলাম হচ্ছে 24, অর্থাৎ 35 থেকে আমি পাইলাম 24 পাইলাম, ঠিক আছে, 35 থেকে 24 মার্ক পাইলাম। তো দেখো আমাদের এখানে যে বিষয়টা, আমাদের এই পার্ট এ প্যাসেজ থেকে পাইলাম কত মার্ক, ধরো হচ্ছে 12 মার্ক, প্যাসেজ থেকে পাইলাম 12। তো আমি সবগুলো যদি যোগ করি, প্যাসেজ থেকে 12 এবং আমাদের গ্রামার পার্ট থেকে পাইলাম 20 বা 18 পাইলাম, ধরো 18 পাইলাম, আমি সবগুলো ছেড়ে বলতেছি। এরপরে আমাদের এখান থেকে পার্ট সি যে রিটেন পার্টটা আছে, রিটেন পার্টে কত পাইলাম, রিটেন পার্টে হচ্ছে তোমাদের রিটেন পার্টে হচ্ছে 24 পাইলাম, 35 থেকে 24। অথবা আমি ধরো রিটেন পার্ট থেকে সর্বনিম্ন ধরো আমি 20 ধরলাম, 20, ঠিক আছে। তাহলে দেখো আমার 8 আর 2 হচ্ছে 10, 0 হাতে আছে 1, তাহলে 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 50। তাহলে দেখো আমি অনায়াসে কিন্তু 50 মার্ক পাইতেছি। অর্থাৎ তোমরা হচ্ছে যারা দুর্বল স্টুডেন্ট, সবল স্টুডেন্ট, সবাই কিন্তু তুমি অনায়াসেই 50 কিন্তু পাইতেছো। জাস্ট যে কাজটা করতে হবে, এই টেকনিক অনুযায়ী তোমাদের পড়তে হবে এবং পার্ট এ থেকে প্যাসেজ থেকে যে কোনোভাবে তোমার সর্বনিম্ন 10 পাইতে হবে এবং পার্ট বি থেকে গ্রামার অংশ থেকে সর্বনিম্ন 18 পাইতে হবে, 18 অ্যান্সার করতে হবে। সব থেকে সহজ যে টপিকগুলো সেগুলো তোমাকে সিলেক্ট করে নিতে হবে।
এবং আমরা রিটেন পার্ট থেকে তোমাদের সহজ সব থেকে লেটার, পোস্টার অথবা নোটিশ এবং প্যারাগ্রাফ এবং এসে, এইগুলা শর্টকাট টেকনিক যেগুলো আছে আমাদের বইয়ের, এই টেকনিকগুলো তোমাকে অ্যান্সার করতে হবে, বুঝতে পারছো? তাহলে এইগুলা যদি ফলো করো তাহলে ইনশাল্লাহ আশা করি তোমরা ভালো একটা মার্ক পাবে। এবং তোমরা হচ্ছে সর্বনিম্ন 50 পাইলে, এখানে তোমার এই নন ক্রেডিট সাবজেক্টে ইংলিশ আবশ্যিক কম্পালসারি সাবজেক্টগুলোতে তোমাদের হচ্ছে শুধুমাত্র পাস করলেই এনাফ। এখানে হাই সিজিপিএ বা এ প্লাস ফার্স্ট ক্লাস পাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? এখানে তোমার ফার্স্ট ক্লাস বা এ প্লাস পেয়ে তুমি কিছু একটা করবা এরকম কিছু করার দরকার নেই। জাস্ট তুমি কোনো রকমভাবে এখানে যদি 40-50 পাও, তোমার হচ্ছে 40-এ পাস, তাই না? তো 40-এ পাশের মধ্যে তুমি যে 50 বা 55 পাও, দ্যাটস এনাফ। তোমার হচ্ছে যে এখানে ফার্স্ট ক্লাস পাইতে হবে, 80 পাইতে হবে, 100 পাইতে হবে, এরকম কোনো কিছু নাই। আর তোমরা জাস্ট একটু নিজে নিজে বাসায় একটু প্র্যাকটিস করো বেশি বেশি করে, ঠিক আছে? এখন শেষ মুহূর্তে তোমাদের যে কাজটা করতে হবে, শেষ মুহূর্তে তোমাদের যে কাজটা করা জরুরি সব থেকে, তোমরা প্রতিদিন আমাদের যে বইটা আছে বা আমাদের যে এটা আছে, প্রতিদিন আমাদের গ্রামারের যে রুলসগুলো আছে, হ্যাঁ এই গ্রামারের রুলসগুলো একটু বাসায় বসে বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা। গ্রামারের রুলসগুলো বাস প্রতিদিনই, হ্যাঁ 2টা বা 3টা করে বা 4টা করে রুলস প্রতিদিনই পড়বা। প্রতিদিনই খাতার মধ্যে বারবার এগুলো লিখবা, পড়বা, প্র্যাকটিস করবা। এবং আমাদের রিটেন যে লিখিত অংশ আছে, হ্যাঁ এই লিখিত অংশের যে শর্টকাটগুলো আছে, এই শর্টকাটগুলো বারবার পড়ার চেষ্টা করবো। শর্টকাটগুলো বারবার প্রতিদিন লিখবা। তোমাদের কাজ হচ্ছে লিখা। যত বেশি শর্টকাট টেকনিকগুলো লিখবা তত বেশি নিয়ে যাও, দেখো না, লিখবা, ঠিক আছে? প্রতিদিন হচ্ছে লিখতে হবে, শর্টকাটগুলা প্রতিদিনই লিখতে হবে। যত বেশি লিখবা তত বেশি তোমার হচ্ছে এইগুলা কাজে আসবে এবং আয়ত্তে আসবে, বুঝতে পারছো? আর হচ্ছে আমরা প্যাসেজে যে তোমাদের একটা ক্লাস পড়াইছিলাম, প্যাসেজের জন্য যে আমি শর্টকাট টেকনিক বলছিলাম, প্যাসেজ কিন্তু তোমার ম্যাক্সিমামই তোমার হচ্ছে যে আননোন প্যাসেজটা থাকবে বা গল্পটা থাকবে, এই প্যাসেজ থেকে তোমরা কিন্তু তোমাদের যে ওয়ার্ড মিনিংগুলা, তারপরে প্রশ্নগুলা, কোয়েশ্চেনগুলা, এগুলো কিন্তু অ্যান্সার করতে পারবে। সামারিটাও তোমাদের লেখার নিয়ম আমি মোটামুটি বলেছিলাম যে সামারিটা কেমনে লিখতে হয়, এগুলোর ক্লাস কিন্তু আমি তোমাদেরকে করাইছিলাম। তো প্যাসেজ, লিখিত অংশ, গ্রামার অংশ, এই ওভারঅল সবগুলাই কিন্তু তোমার হচ্ছে বারবার হচ্ছে রেগুলার একটু একটু করে যে প্র্যাকটিস করো এবং নিয়ম টেকনিক ফলো করো, তাহলে হচ্ছে অনায়াসে পরীক্ষার হলে পাস করতে পারবা, ঠিক আছে? এখন আমরা গ্রামারের জন্য আমি কিছু রুলস তোমাদেরকে বলে দিই, যে রুলসগুলা গ্রামারের জন্য যে রুলসগুলো তোমাদের জানা একদম জরুরি এবং যে রুলসগুলো তোমাদের পড়তে হবে, আমি কিছু রুলস তোমাদেরকে বলে দিই। সেই রুলসগুলো তোমরা হচ্ছে বারবার একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো আমি একটা রুলস তোমাদেরকে বলে দিই, তোমরা সেই রুলসগুলো একটু বারবার চেষ্টা করবা। ধরো আমরা যদি আর্টিকেলের দিকে যাই, তো আর্টিকেলের এখানে হচ্ছে আমাদের তেমন কোনো বেশি একটা রুলস নাই, খুবই কম। প্রথম হচ্ছে তোমার হচ্ছে এ এবং এন এবং হচ্ছে দি, এই তিনটার ব্যবহার শিখবা। এই তিনটার ব্যবহারের মধ্যে আমরা যদি দেখি, আমরা এ হচ্ছে কখন বসে, এন কখন বসে। এন হচ্ছে ভাওয়েলের পূর্বে, এ হচ্ছে কনসোনেন্টের পূর্বে। আমি এক কথায় শেষ করে দিচ্ছি, এত পড়াবো না, এক কথায় পড়াচ্ছি। বা হচ্ছে এন হচ্ছে তোমার ভাওয়েলের পূর্বে, আর কনসোনেন্ট হচ্ছে এর পূর্বে, আর দি হচ্ছে নির্দিষ্ট নাম, নির্দিষ্ট কোনো কিছু বোঝায় এরকম আমরা তখন হচ্ছে দি বসি। এবং নাম, যে কোনো কিছু নাম, দেশের নাম, জায়গার নাম, জাতির নাম, তখন হচ্ছে আমরা এখানে দি বসে, বুঝতে পারছো? এবং নির্দিষ্ট কোনো কিছু বলো, কলমটি, দা পেন, তাহলে কলমগুলো দা বুক, এরকম কিছু নির্দিষ্ট করে বোঝায়। এবং আমরা হচ্ছে নাম বোঝাই, অথবা দেশ, হ্যাঁ দেশ, যে কোনো দেশের নাম, ধর্মের নাম ইত্যাদি বোঝাইলে অবশ্যই আমরা এখানে দি ব্যবহার করি। আর সংক্ষিপ্ত পূর্ণরূপ যত পূর্ণরূপ আছে, পূর্ণরূপ নামের পূর্বের প্রথম অক্ষরটা, যেমন আমি বললাম হচ্ছে এম এ, হ্যাঁ বললাম হচ্ছে এম এ অথবা MBBS, MBBS। এখন এই এম এর উচ্চারণটা যদি তোমার ভাওয়েলের মতো হয় বা কনসোনেন্টের মতো হয়, তখন আমরা তো জানি যে ভাওয়েলের পূর্বে কি বসবে এবং কনসোনেন্টের পূর্বে কি বসবে। জাস্ট এই তিনটা নিয়ম হচ্ছে তোমার, এই তিনটা নিয়মই হচ্ছে একটা আর্টিকেলের। জাস্ট এটা জানলেই তুমি হচ্ছে একটা আর্টিকেল থেকে অনায়াসে 2 অথবা 3 পাবা, অনায়াসে যে কোনো হবে 2 অথবা 3 পাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বিষয়টা তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো যে আর্টিকেলের কোন বিষয়গুলো তোমাদের ফোকাস করা সব থেকে জরুরি, ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা
অহেতুক কমেন্ট করতেছো, তোমরা হচ্ছে কমেন্ট না করে জাস্ট হচ্ছে আমার কথাগুলো শোনার চেষ্টা করো, ট্রাই করো। আমি যেগুলো বলতেছি সেগুলো তোমরা হচ্ছে সবাই একটু শোনার ট্রাই করো, তাহলে তোমাদের উপকারে আসবে, ঠিক আছে? আজে বাজে কমেন্ট না করে তোমরা হচ্ছে আমি যেগুলো বলতেছি সেগুলো নোট করার চেষ্টা করো, তাহলে তোমাদের অনেক বেশি কাজে আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আমরা আচ্ছা তাহলে দেখো আমি যে গ্রামারের রুলসগুলো বলতেছি পড়তে, সেটা পড়বা। আচ্ছা, এরপর দেখো আমরা যদি পাংচুয়েশনের দিকে যাই, পাংচুয়েশনের কোন রুলটা পড়লে হচ্ছে তোমাদের সব থেকে কমন আসতে পারবো, পাংচুয়েশনের কি পড়া উচিত? দেখো আমরা পাংচুয়েশনে হচ্ছে একটা হচ্ছে ফুল স্টপের ব্যবহার শিখব, এবং একটা শিখব ক্ষমার ব্যবহার, এবং একটা শিখব ইন্টারগেশন চিহ্নের ব্যবহার, এবং একটা শিখব ইনভার্টেড কমার ব্যবহার, এবং একটা শিখব হচ্ছে তোমার কি অ্যাপোস্ট্রোফির ব্যবহার, ঠিক আছে? তাহলে আমাদের এই ফুল স্টপ, ক্ষমা, প্রশ্নবোধক চিহ্ন, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রোফি, এবং আরেকটা শিখব হচ্ছে ক্যাপিটাল লেটারের ব্যবহার, অর্থাৎ বড় হাতের অক্ষর কোন জায়গায় বসে। দেখো এইখানে এই পাংচুয়েশনে তুমি খুব সহজেই কিন্তু 1 মার্ক বা 2 মার্ক তুলতে পারো, 1 মার্ক তো অনায়াসে তুলতে পারবা। তো আমরা জানি কি বাক্যের যে প্রথম বাক্যের বা প্রত্যেকটা বাক্যের প্রথম যে বর্ণটা থাকবে, প্রথম বর্ণটি কি হয়? প্রথম বর্ণটি হবে বড় হাতের অক্ষর হবে, ঠিক আছে? বড় হাতের অক্ষর হবে, প্রথম যে বর্ণটা থাকবে সেটা হবে বড় হাতের অক্ষর। মনে রাখবা, সবসময় অলওয়েজ মনে রাখবা যে বাক্যের প্রথম যে অক্ষরটা হয় সেটা হচ্ছে বড় হাতের অক্ষর, এবং বাক্যটার শেষে একটা ফুল স্টপ দিতে হয়। বাক্যের শেষে আমাদের কি করতে হবে? একটা ফুল স্টপ ব্যবহার করতে হবে। এই প্রথম যেখানেই মানে বাক্যটা শুরু হবে, সেন্টেন্সটা শুরু হবে, সেখানেই তুমি হচ্ছে বড় হাতের অক্ষর দিবা। এবং কোনো কিছু নাম যদি বলা হয়, নাম অথবা দেশের নাম বা দেশের নাম, অথবা জায়গার নাম, বা যে কোনো হচ্ছে যে একটা ভাষার নাম কোনো কিছু বলে, ভাষার নাম, তখন হচ্ছে আমরা অবশ্যই সেটা বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো। তখন আমাদের সবসময় ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে, বুঝতে পারছো? জাস্ট আমাদের এই ফুল স্টপ, ক্ষমা, এবং ইন্টারগেশন চিহ্ন, ইনভার্টেড কমা এবং অ্যাপোস্ট্রফি, ক্যাপিটাল লেটার, এই 3-4টা ব্যবহার করলেই হয়। তো বাক্যের প্রথমে এটা তো একদম সহজ যে বাক্যের শুরুর লেটারটা হবে ক্যাপিটাল লেটার, এবং বাক্য শেষ হয়ে গেলে আমরা একটা ফুল স্টপ বসায় দিব। যারা খুবই দুর্বল স্টুডেন্ট, যারা পাংচুয়েশন পারবা না বা যাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে, তোমরা জাস্ট কি করবা? বাক্যের প্রথম অক্ষরটা দিবা বড় হাতের, এবং লাস্টে একটা ফুল স্টপ দিয়া মাইরা চলে আসবা, দেখবা যে 1 মার্ক অনায়াসে পেয়ে গেছো। 1 মার্ক, জাস্ট এই কাজটা করার জন্য তুমি হচ্ছে 1 মার্ক অনায়াসে পেয়ে গেছো। তাহলে দেখো পাংচুয়েশনটা অ্যান্সার করা আরও সহজ। তো তোমরা অবশ্যই ফুল স্টপ কখন বসে, একটা বাক্যের পূর্ণাঙ্গ বিরতির জন্য ফুল স্টপ, অর্ধ বিরতির জন্য ক্ষমা, এবং প্রশ্নবোধক বাক্য ক্ষেত্রে আমরা হচ্ছে অবশ্যই ইন্টারগেশন চিহ্ন ব্যবহার করি, এবং ইনভার্টেড কমা, এই একটা বাক্যের মূল যে পয়েন্টটা আছে বা মূল প্রশ্নটা বা মূল যে আলোচনাটা আছে সেটা ইনভার্টেড কমার মাধ্যমে তোলা হয়। এবং হচ্ছে তোমার এখানে আমাদের অ্যাপোস্ট্রফি, ধরো একটা শর্ট, মনে রাখবা তোমাদের এরকম কিছু ওয়ার্ড আছে যে সংক্ষিপ্ত পুনরূপ লিখতে হয়। যেমন আমি লিখলাম ডো নট, এই ডো নটটাকে আমার লিখতে হবে, ধরো আমার কাছে পাংচুয়েশনে আসলো, তখন আমার লিখতে হবে কি? ডোন্ট লিখতে হবে, ডোন্ট লিখতে হবে। হ্যাঁ, লিখলাম হচ্ছে যেমন তোমার ওমেন, আমি লিখলাম ওমেন, তখন আমার এই ওমেনটাকে লিখতে হবে এই যে ওমেন্স, ধরো এই ওমেন্স লিখলাম একসাথে, মহিলারা, তো এখানে এস আছে, এই এসটাকে আমার অ্যাপোস্ট্রফি দিয়ে আটকাইতে হবে, বুঝতে পারছো? লিখলাম আমি হচ্ছে তোমার যেমন আই হ্যাভ, আমি লিখলাম আই হ্যাভ, তখন এটাকে আমার পূর্ণরূপে লিখতে হবে আই, এরকমভাবে আই হ্যাভ, এরকম পূর্ণরূপে লিখতে হবে। তারপর লিখলাম হচ্ছে যে ধরো আই এম, আমি লিখলাম আই এম, তখন লিখতে হবে কি? আই এম, এবং অ্যাপোস্ট্রফি দিয়ে আই এম লিখতে হবে। তো এই ব্যবহারগুলাই হচ্ছে তোমাদের পাংচুয়েশনের মূল কাজ, বুঝতে পারছো? এই ব্যবহারগুলো হচ্ছে পাংচুয়েশনের মূল কাজ। তো আশা করি তোমরা এই ব্যবহারগুলো ঠিকঠাকভাবে শিখবা এবং একটু প্র্যাকটিস করবা এবং একটু দেখে যাবা, তাহলে হচ্ছে অনায়াসে তোমরা পাংচুয়েশন থেকে
তোমরা হচ্ছে 1 অথবা 2 অথবা 3 অনায়াসে পাবা। বুঝতে পারছো? তো আমি তোমাদেরকে এত করতে হবে না, গ্রামারে এত করার দরকার নাই, জাস্ট হচ্ছে কিছু রুলস আছে, যে রুলসগুলো তোমরা সবসময় এইগুলো হচ্ছে মাথায় রেখে পরীক্ষা হলে যাবা। ঠিক আছে, দেখো আমি কিন্তু মূল যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো তোমাদেরকে বারবার বলতেছি, আমি এত পড়াচ্ছি না, সারা বছর যেটা পড়াবো সেটা আমি এক ক্লাসে শেষ করতে পারি। জাস্ট এই বিষয়গুলো আমি যেগুলো বললাম এখানে লিখলাম, তোমরা একটু ভালো করে খেয়াল করো। এই যে ফুল স্টপ, কমা, তারপর হচ্ছে ইনভার্টেড কমা, ইন্টারোগেশন চিহ্ন, ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর, এবং হচ্ছে বাক্যের প্রথমে হচ্ছে বড় হাতের অক্ষর এবং শেষে হচ্ছে একটা ফুল স্টপ দিতে হয়। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে যে আমরা সংক্ষিপ্ত কিছু কোনো ডোনটটাকে ডোন্ট লিখতে হবে, ওমেন্স এরকম কিছু ফ্লোরাল নাম্বার যদি থাকে সেটাকে এস থাকলে এসটাকে অ্যাপোস্ট্রফি দিয়ে আটকাইতে হবে। যেমন আই হ্যাভ, আই এম, ডোন্ট, তারপর হচ্ছে তোমার যে আই উড, হ্যাঁ, তেমন আমি লিখলাম আই উড, আমি লিখলাম IWULED, এই আই উডটাকে তোমার আই উড লিখতে হবে। বুঝতে পারছো? এরকম সংক্ষিপ্ত ফর্মে হচ্ছে উপস্থাপন করতে হয় পাংচুয়েশনের দিকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখো এবার যাচ্ছি আমাদের ডাব্লিউএস কোয়েশনে। দেখো ডাব্লিউএস কোয়েশনের একদম সহজ বা ডাব্লিউএস কোয়েশন থেকে যে রুলসগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে মনে রাখবা, মাথায় রাখবা, তোমাদের 100% ওয়ার্ড থেকে একটা রুলস থেকে তোমাদের আসবে, ওয়ার্ড থেকে একটা প্রশ্ন আসবে, এটা তোমাদের 99% সম্ভাবনা রয়েছে। ওয়ার্ড থেকে কোনটা আসবে? পদ, পদবী অথবা বস্তুর নাম, পদ, পদবী এবং হচ্ছে তোমার বস্তুর নাম। এই পদ, পদবী, বস্তুর নাম থেকে তোমাদের একটা 100% পরীক্ষার প্রশ্ন আসবে। এবং 2 নম্বরে তোমাদের হাউ থেকে একটা প্রশ্ন আসবে। হাউ হচ্ছে কেমন, কিভাবে বা কি দ্বারা, এরকম যদি কিছু বোঝায়, কেমন, কিভাবে এবং দ্বারা যদি বোঝায় তখন হচ্ছে আমরা হাউ দিয়ে প্রশ্ন করি। তাহলে হোয়াট প্রশ্ন করবে, এখান থেকে একটা প্রশ্ন করবা, হাউ দিয়ে একটা আসবে। এবং 3 তোমাদের আর একটা প্রশ্ন আসবে হোয়ার দিয়ে। হোয়ার হচ্ছে তোমার জায়গার নাম বা স্থানের নাম যদি বোঝায়, জায়গা অথবা স্থান, হ্যাঁ, এরকম যদি বোঝায় তখন এইখান থেকেও একটা প্রশ্ন আসতে পারে, 99% গ্যারান্টি। তারপরে তোমাদের আসতে পারে হাউ অফেন এর রুলসটা, হাউ অফেন এই রুলস থেকে তোমাদের প্রশ্ন আসবে, এইটাও তোমাদের 99% গুরুত্বপূর্ণ। যদি তোমার হাউ অফেনটা কখন বসে, ওয়ান্স, টোয়াইস এরকম যদি থাকে, ওয়ান্স তারপর হচ্ছে টোয়াইস, হ্যাঁ, এরকম যদি সামটাইমস এরকম যদি থাকে তখন আমরা হচ্ছে যে হাউ অফেন দিয়ে প্রশ্ন করব। ঠিক আছে, মানে একবার, 2 বার এরকম, সামটাইম মাঝে মধ্যে, প্রায়শই, সাধারণত এরকম যদি কিছু ওয়ার্ড থাকে তখন আমরা হচ্ছে যে হাউ অফেন দিয়ে প্রশ্ন করব। তাহলে আমরা হোয়ার, হাউ, হোয়াট এগুলো গেল। এরপর দেখো 5 নম্বরে আমাদের ওয়াই এর ব্যবহারটাও আসতে পারে। ওয়াই হচ্ছে কেন, আমরা হচ্ছে কারণ ইন্ডিকেট করে, কারণ আমরা আমাদের বইয়ে বলেছিলাম যে সিন্স, এস, ফর, টু, এস, হ্যাঁ, অথবা এই ফর অথবা সিন্স এইগুলো যদি কারণ নির্দেশ করে তখন আমরা সবসময় আমরা কি করব, ওয়াইয়ের ব্যবহার করব। এবং 6 নম্বরে আমরা হচ্ছে হোয়েনের ব্যবহারটা শিখে যাব। হোয়েন হচ্ছে কি দ্বারা, হোয়েন থেকে হচ্ছে সময় উল্লেখ করে, টাইম। বুঝতে পারছো? নির্দিষ্ট কোনো টাইম বোঝালে আমরা অবশ্যই এই রুলসটা পড়ে যাব। অর্থাৎ আমি 5টা 6টা রুলস ডাব্লিউএস কোয়েশনের পড়লে হচ্ছে আমাদের এখান থেকে 3, 4 অথবা 5 তোমরা অনায়াসে 100% গ্যারান্টি এখান থেকে কমন পাবা। বুঝতে পারছো? সো তোমরা এগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখো। আর তোমাদের একটা রুলস একটু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রম দিয়ে আসো। দেখো আমাদের একটা রুলস হচ্ছে এখানে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে নোবডি এবং একটা হচ্ছে সামবডি। নোবডি এ সামবডি, হ্যাঁ, নোবডি থাকলে কি হবে সবাই জানো যে নোবডি থাকলে হো প্লাস বাকি অংশ, হ্যাঁ, সামবডি অথবা এভরিবডি থাকলে কি হবে, হো প্লাস এটার সাথে একটা অক্সিলারি ভার্ব এবং হচ্ছে নট নিয়ে আসতে হবে। তাহলে হো প্লাস একটা অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে আমাদের একটা নট নিয়ে আসতে হবে, প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে বাকি অংশ যা আছে সব কিছু। বুঝতে পারছো? তাহলে আমাদের ব্যতিক্রম রুলসটা হচ্ছে নোবডি, সামবডি অথবা এভরিবডি থাকলে, নোবডি থাকলে হো প্লাস বাকি অংশ, আর সামবডি এভরিবডি থাকলে হচ্ছে হো প্লাস এখানে একটা অক্সিলারি ভার্বের সাথে
নট লাগাইতে হবে, অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে আমাদের নট লাগাইতে হবে। অর্থাৎ এই বিষয়গুলো হচ্ছে তোমাদের বারবার প্র্যাকটিস করা উচিত এবং আমি তোমাদেরকে লিখে দিছি এবং আশা করি তোমরা বুঝতে পারছো। জাস্ট এই বইগুলা বা এই নিয়মগুলা অবশ্যই তোমাদের পড়লে হবে। দেখো এখান থেকে বলছি ওয়ার্ড হচ্ছে প্রশ্ন করবে, পদ পদবি বোঝায়, যেমন মাই ফাদারের যে টিচার, মাই আঙ্কেল ইজ এ টিচার, হ্যাঁ এরকম বোঝাইলে যে হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর মাদার, হোয়াট ইজ ইউর আঙ্কেল, তাহলে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব। হাউ হচ্ছে কোনো কিছু কেমন, কিভাবে, দ্বারা। ধরো আমি পায়ে হেঁটে হচ্ছে কলেজে গেলাম, তাহলে আমি কিভাবে গেলাম, হাউ, হাউ দ্বারা প্রশ্ন করতে পারি। অথবা বাই ট্রান্সপোর্ট কোনো কিছু যদি বোঝায়। এবং আমরা যদি মনে করো যে মানে আমরা যদি বলি যে স্থানের নাম, যে আমি ঢাকা থেকে আসলাম, ময়মনসিংহ থেকে আসলাম, নেত্রকোনায় বসবাস করি, হি লিভস ইন লন্ডন, হি লিভস ইন কানাডা, তখন হচ্ছে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব, বুঝতে পারছো। আর হাউ অফেন হচ্ছে কোনো কিছু মানে একটা 2বার 3বার কাজ যদি পুনরায় করা হয় তখন আমরা হাউ অফেন দিয়ে প্রশ্ন করব। আর হোয়াই হচ্ছে কারণ নির্দেশ করবে, টু, ইয়েস, ফর, বিকজ, এই বিকজ সিন্সও আছে, বিকজও আছে, এগুলো হচ্ছে কারণ ইন্ডিকেট করে। এবং হোয়েন হচ্ছে নির্দিষ্ট কোনো টাইম, সকালে, বিকালে, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে হচ্ছে সকাল বেলা ঘুম থেকে ওঠে, দুপুরে ঘুম থেকে ওঠে, তখন হচ্ছে যে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করবো, বুঝতে পারছো। সো এইগুলা হচ্ছে গুরুত্বপূর্ণ রুলস, তোমরা অবশ্যই অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবা। আচ্ছা স্যার সব বুঝলাম, কিন্তু ক্লাসের টাইম মেনটেন না করলে আমাদের খুব সমস্যা হয়ে যায়, দৃষ্টি আকর্ষণ করতে স্যার। আচ্ছা ঠিক আছে, ক্লাসের টাইম মেনটেন হবে ইনশাল্লাহ, সমস্যা নাই। আর তোমাদের টাইমও তো শেষ, ঠিক আছে স্যার। ট্রান্সলেটের একটা ক্লাস নিলে ভালো হতো। সাথী ট্রান্সলেট দেখো তোমাদের কখনোই কমন আসবে না, দেখো ট্রান্সলেট হচ্ছে কখনোই কমন আসবে না, আমরা এগুলো পড়বো না। দেখেছে আমাদের ট্রান্সলেশন আমাদের সিলেবাস থেকে টোটালি বাদ দিতে হবে। আমি তোমাদের ট্রান্সলেশনের জন্য ট্রান্সলেট তোমাদের এটা কখনো কমন আসবে না, ট্রান্সলেশন কখনো তোমাদের কমন আসবে না, এটা আমাদের 100% মাথায় রাখতে হবে। এই দিয়ে আসো, দিয়ে আসো, ক্লাস নিতে পারতেছি না, সরি আমার বাচ্চা ডিস্টার্ব করতেছে একটু। যাই হোক, আমরা এই ট্রান্সলেশনটা হচ্ছে কমন আসবে না, কখনোই কমন আসবে না, এটা আমাদের টোটালি স্কিপ করতে হবে। এখন দেখো আমাদের হচ্ছে যে সিনোনিম এবং হচ্ছে আমাদের অ্যান্টোনিমের দিকে যে একটু যাই, অ্যান্টোনিমের দিকে দেখো সিনোনিম এবং অ্যান্টোনিম এইগুলা কিন্তু আমাদের কমন আসবে। সিনোনিম অ্যান্টোনিমগুলো তোমরা বিগত সাল জাস্ট মুখস্থ করবা। আমি তোমাদেরকে বলে দিই বিগত সাল কমন আসবে, ঠিক আছে। বিগত সালের মধ্যে তোমরা যদি অনার্সের সালগুলো একটু দেখো, হ্যাঁ আমরা যদি দেখি যে অনার্সের কোন কোন সাল, অনার্সের পরীক্ষা হচ্ছে তোমরা হচ্ছে 2015 সাল, 2016 সাল, 2018 সাল এবং 2021 এবং 2022 সাল। এই সালের প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা। আর ডিগ্রি যদি তোমরা ফলো করো সালগুলা, ডিগ্রি হচ্ছে 2023-এর প্রশ্ন, 2022-এর প্রশ্ন এবং 2018-র প্রশ্ন, 2017-র প্রশ্ন, এই 17 সাল। এই সালগুলো হচ্ছে তোমরা হচ্ছে যে এই ডিগ্রি এবং অনার্সের তোমরা অবশ্যই এইগুলা কী করবা, সিনোনিম অ্যান্টোনিমগুলো টোটালি একদম মুখস্থ করে দেবা। বিগত সালগুলা জাস্ট মুখস্থ, এগুলো হচ্ছে মুখস্থের গ্রামার, এগুলো মুখস্থ করলেই তোমাদের যথেষ্ট, এর বাইরে কোনো কিছু পড়তে হবে না। দেখবা যে মিনিমাম দেখবা তুমি সারা বছর পড়ছো, তার থেকে বিগত সাল থেকে 2টা কমন আসছে, এত পড়ছো, এত সিনোনিম অ্যান্টোনিম পড়ছো, জাস্ট কমন আসলো না, কিন্তু বিগত সাল থেকে 2টা বা একটা এমনিতেই কমন চলে আসছে। তার মানে আমরা কষ্ট করে, অযথা কষ্ট না করে আমাদের বইয়ে যেটা আছে, যে আমাদের বই যাদের কাছে আছে, হয়তোবা প্রত্যেকের কাছে আমাদের বইটা আছে, হ্যাঁ তোমরা হচ্ছে যে আমাদের যে বইটা আছে, আমাদের ইমরান পাবলিকেশনের এই বইয়ের যে সিনোনিম অ্যান্টোনিমগুলো আছে, জাস্ট এইগুলো মুখস্থ করলে হবে। এবং আশা করি তোমরা এইগুলো মুখস্থ করেছো এবং আমাদের স্যারেরা অনেকবার পড়াইছে, তোমাদেরকে দেখাইছে যে এই সিনোনিম অ্যান্টোনিমগুলো তোমরা হচ্ছে অনার্সের এবং ডিগ্রির এগুলো মুখস্থ করলে হবে। এখন আমাদের দেখো
চেঞ্জিং ওয়ার্ডের দেখে আমাদের আরেকটি গ্রামার রয়েছে। তোমরা চেঞ্জিং ওয়ার্ডেও সেম কাজটা করবা, চেঞ্জিং ওয়ার্ডের দেখে সেম কাজ করবা। চেঞ্জিং ওয়ার্ডের জন্য বিগত সাল, হ্যাঁ, এগুলা হচ্ছে অনার্সের এবং ডিগ্রি, একদম বিগত সালের অনার্সের ডিগ্রি এই সালগুলো পড়বা। 2015 সাল, 16 সাল, 18 সাল, 21 সাল, 22 সাল, এবং ডিগ্রি হচ্ছে 2023, 22, 18, 17। যে রিসেন্ট কয়েকদিন আগে 23-এর যে প্রশ্নটা হয়েছে ডিগ্রি, এই প্রশ্নগুলো তোমরা পড়ে যাবা, ঠিক আছে? এখন দেখো আমাদের চেঞ্জিং ওয়ার্ডে কোনগুলা পড়বা, কোনগুলা পড়া সব থেকে জরুরি। দেখো আমরা যদি, আচ্ছা তোমাদের এইটা লিখছো কিনা, একটু স্ক্রিনশট নিচ্ছ কিনা একটু জানাও, তোমাদের লেখা হয়েছে কিনা একটু জানাও, তোমরা একটু দেখো লেখা হয়েছে কিনা। আচ্ছা, আমাদের গুড সাইড অ্যাসেতে 3টা পয়েন্ট আছে, কেমন জানি লাগে, ওটা পড়তে কেমন হয়? আচ্ছা, তুমি যদি তোমার এটা পড়তে প্রবলেম হয়, ঠিক আছে, তাহলে এটা অ্যাভয়েড করবা, স্কিপ করবা। যদি তোমাদের এটা পড়তে সমস্যা হয়, তোমার মতো করে তুমি গুড সাইডের ফরম্যাট লিখে নেবা, ঠিক আছে, প্রবলেম নাই। কিন্তু আমাদের ব্যাড সাইডের প্রবলেমটা তুমি যদি পড়তে পারো সেটা পড়ো। আচ্ছা, রুকসানা লেগেছে স্যার আপনি অনেক রাগে আছেন, আপনাকে হাসি খুশি দেখলে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, ওকে। তো যাই হোক, তোমরা হচ্ছে সবাই হচ্ছে এইগুলা একটু স্ক্রিনশট নাও, এবং আশা করি তোমরা স্ক্রিনশট নিচ্ছ। আচ্ছা ওকে, তোমাদের এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে। এরপর দেখো আমাদের চেঞ্জিং ওয়ার্ডের দেখে, দেখো আমি আজকে তোমাদের টোটাল সবগুলাই আছে বলতেছি, তোমরা হচ্ছে সবগুলাই একটু ওভারঅল সবগুলাই টাচ দিতেছি, ঠিক আছে? তো দেখো আমাদের চেঞ্জিং ওয়ার্ডের দিকে যদি আমরা যাই, চেঞ্জিং ওয়ার্ডে আমরা হচ্ছে কোন শব্দগুলা পড়বো। দেখো তোমাদের একটা আসবে হচ্ছে তোমাদের একটা আসবে কি, একটা আসবে হচ্ছে তোমাদের নাউন থেকে নাউনে রূপান্তর করা, হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ থেকে নাউন অথবা অ্যাডভার্ব থেকে নাউন, এরকম একটা হচ্ছে নাউন আসবে 100%, এবং একটা আসবে তোমার হচ্ছে ভার্বের রূপান্তর, এবং একটা আসবে ভার্বের, এবং একটা আসবে অ্যাডভার্বের রূপান্তর, এবং আরেকটা আসবে তোমার অ্যাডজেক্টিভের রূপান্তর, ঠিক আছে? তো এই চারটা তোমাদের 100% পরীক্ষায় আসবে, বুঝতে পারছো? নাউন থেকে একটা আসবে, ভার্ব থেকে একটা আসবে, অ্যাডভার্ব থেকে একটা আসবে, অ্যাডজেক্টিভ থেকে একটা আসবে। এখন তোমাদেরকে বলে রাখি যে নাউনেরটা আমরা শান, SION, TION, AL যুক্ত করে আমরা সময় নাউন করতে পারি। আমাদের এই একটা মাত্র রুলস তোমাদের হুবহু কমন আসবে, সেটা হচ্ছে আমরা সবসময় মনে রাখবো অ্যাডজেক্টিভ প্লাস LY সবসময় হচ্ছে অ্যাডভার্ব, এবং এই রুলসটা তোমাদের 100% পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। জাস্ট এই অ্যাডভার্বটা তোমাদের কমন আসবে, এত কিছু মাথায় রাখতে হবে না, জাস্ট মনে রাখবা যে আমরা অ্যাডভার্ব যদি আসে পরীক্ষায়, আর দেখো এটা অ্যাডজেক্টিভের সাথে LY তখন যুক্ত করলে এটা অ্যাডভার্ব হয়ে যাবে। তোমাদের হচ্ছে যে মনে রাখবা এই চারটা 100%, মানে এই চারটা 100% চেঞ্জিং ওয়ার্ড কমন আসে পরীক্ষায় প্রতি বছরই। আর এই অ্যাডভার্বের রুলসটা এটা মাথায় রাখবা, তাও 1 মার্ক অ্যান্সার করতে পারবো, তাও 1টা মার্ক অ্যান্সার করতে পারবো, ঠিক আছে? তাহলে আশা করি তোমাদের এটা ক্লিয়ার। তোমাদের লেখা হচ্ছে কিনা তোমরা সব প্রত্যেকে একটু দেখো, প্রত্যেকেই লেখা হচ্ছে কিনা একটু জানাও। আচ্ছা, তোমরা লাইভে আসলে তোমাদের মানে কি গুড সাইড কি ব্যাড সাইড কি পড়বা, মানে তোমাদের কিটা নাই কি পড়বা না, এইসব কমেন্টস করো। তাহলে এই স্যারদের কাছে কেন পড়তে আসো, মানে টাকা দিয়া কষ্ট করে, মানে এত সময় নষ্ট করে কেন এই লাইভে কেন জয়েন করা লাগে তোমাদের? একজনের কাছে কি নাই, একজনের কাছে কি আছে, গুড সাইড নাই ব্যাড সাইড নাই, এইগুলা কমেন্ট পড়ার জন্য যদি তোমার লাইভে আসা লাগে বা কোনো স্যারের ব্যাচে ভর্তি হওয়া লাগে, এই সমস্ত কাজ তোমরা করো। স্যাররা যখন যে জিনিসটা পড়ায় তখন সেই জিনিসটার উপরে ফোকাস করার চেষ্টা করবা, এবং তোমার সেইখানে সেই জায়গায় যদি কোনো প্রশ্ন থাকে সেইটা করবা এবং সেটা বোঝার ট্রাই করবা, তাহলে না তোমার হচ্ছে যে এই পড়াটা কাজে আসবে, বা তাহলে না তোমার হচ্ছে এই কোচিং করাটা সার্থক হবে। আর লাইভে যদি এইসব প্রশ্ন বা আজে বাজে কমেন্টস করো, কি নাই কি আছে এইগুলা বলে তোমাদের সময়টা নষ্ট করো, তাহলে হইল? তোমরা এখন কি বাচ্চা আছো? এখনো অনেক বড় হয়েছো। আচ্ছা, সেন্টেন্স বানানো শেখান। সেন্টেন্সটা হচ্ছে তোমার মতো করে তুমি বানাইবা, এখানে বানানোর বা শেখানোর কিছু নাই, তুমি জাস্ট হচ্ছে
টেকনিকটা ফলো করবা। আমাদের বইয়ে একটা টেকনিক আছে 24 পৃষ্ঠা বা 92 পৃষ্ঠা নাম্বার, যে নাউন চেনার উপায়, অ্যাডভার্ব চেনার উপায় এবং হচ্ছে আমাদের কি বলে অ্যাডজেক্টিভ করার উপায়, এগুলো তোমরা অবশ্যই মনে রাখবা। আচ্ছা, এখন তোমাদেরকে আমি হচ্ছে রিয়ারেঞ্জ, যারা হচ্ছে রিয়ারেঞ্জে খুবই দুর্বল, হ্যাঁ যারা রিয়ারেঞ্জে খুবই দুর্বল, আমি রিয়ারেঞ্জের মাত্র 5টি রুল দিচ্ছি। আমি রিয়ারেঞ্জের 5টা রুল দিচ্ছি। এই 5টা রুল তোমরা হচ্ছে বারবার প্র্যাকটিস করবা। এই 5টা রুল তোমরা হচ্ছে পরীক্ষার হলে প্র্যাকটিস করে যাবা। দেখো, 1 নম্বর রুলসটা হচ্ছে তোমাদের সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। এইখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, বিবৃতিমূলক বাক্যের ক্ষেত্রে তোমাদের 5 প্রকারের সেন্টেন্স পড়ছো, তোমরা প্রত্যেকে জানো যে 5 প্রকারের সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ এই দুইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা মনে রাখবো সাবজেক্টের পরে ভার্ব হবে এবং অবজেক্ট হবে। এই রুলসটা থেকে তোমাদের একটা উদাহরণ আসার সম্ভাবনা 99%। 2 নম্বরে দেখো, আমাদের এটারই পাশাপাশি মনে রাখবা এই সাবজেক্টের বা ভার্ব প্লাস অবজেক্ট যাই বলো, এখন যদি আমরা প্রশ্নবোধক বাক্য করতে চাই, তো প্রশ্নবোধক বা ইন্টারোগেশন বাক্যের ক্ষেত্রে আমরা কি করতে পারি, অনেক সময় তোমার অক্সিলারি ভার্বটাও আগে বসে অথবা ডাব্লিউ যুক্ত শব্দটাও আগে বসে আমাদের এই ইন্টারোগেশন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি হয়। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তৈরি করতে গেলে আমার অক্সিলারি, যেমন আমি যদি লিখি ডু ইউ ওয়ার্ক, অথবা আমরা লিখি যদি বলি যে আর ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলা। হ্যাঁ, আবার আমরা যদি প্রশ্ন করি যে হোয়াট ইজ ইউর নেম, দেখো আমরা ডাব্লিউ যুক্ত ওয়ার্ডটা কিন্তু সবার আগে আসতেছে। তাহলে আমরা যেগুলো প্রশ্নবোধক বাক্য, তখন আমার মাথায় রাখতে হবে যে প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্বটা প্রথম দিয়েও বাক্যটা করা যায় প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে, এবং ডাব্লিউ যুক্ত ওয়ার্ডটা প্রথমে দিয়ে আমাদের প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। যেমন আমরা যদি প্রশ্নবোধক বাক্য করতে যাই, তখন আমার কি প্রয়োজন হয়, ডাব্লিউ যুক্ত ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব যাই বলো, এবং সাবজেক্টের প্রয়োজন হয়, এবং প্লাস বাকি অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন। এগুলো হচ্ছে কি ক্ষেত্রে, আমাদের প্রশ্নবোধক বাক্য তৈরি করার ক্ষেত্রে আমার প্রয়োজন হয়। তো আমাদের 1 নাম্বার রুলসটা সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করতে গেলে অক্সিলারিটা আগে থাকবে এবং অথবা ডাব্লিউ যুক্ত ওয়ার্ডটা আগে থাকবে, মাথায় রাখবা, খুবই খেয়াল, খুবই মনোযোগ। এন্ড সেকেন্ড, এরপরে দেখো আমাদের 2 নাম্বার যে রুলসটা রয়েছে সাবজেক্ট, এরপর হচ্ছে তোমার এখানে আমার আর্টিকেল না, হ্যাঁ আমরা হচ্ছে তোমার আমাদের এখানে লাগবে হচ্ছে, আমি এই পাশে লিখি, আচ্ছা দেখো, পরের যে আমাদের রুলসটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব প্লাস আর্টিকেল প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে বাকি অংশ যাই আছে তোমার অতিরিক্ত যাই আছে সব কিছু। তো আমাদের দেখো সাবজেক্টের পরে ধরো ভার্ব কিন্তু 2টা ভার্ব থাকতে পারে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং আরেকটা হচ্ছে কি মেইন ভার্ব। তো অক্সিলারি ভার্বগুলো তো তোমরা সবাই চিনো, যেগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল, শুড, উইল, উড, সবগুলো তোমরা চিনো। এখন মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, ওপেন, তারপর হচ্ছে ডান বা এরকম কিছু ভার্ব আছে, ডু, এগুলো হচ্ছে মেইন ভার্ব হিসেবে আমরা ধরি। তো আমাদের সাবজেক্টের পরে আমাদের লাগবে কি, একটা ভার্ব লাগবে। এখন কোনো বাক্যে যদি তোমার আর্টিকেল থাকে, আর্টিকেল তোমরা কি সবাই চিনো, আর্টিকেল হচ্ছে এ এন ডি। তো আমরা কি করতে হবে, সাবজেক্টের পরে ভার্ব, এরপর হচ্ছে আর্টিকেল, এরপর হচ্ছে অবজেক্ট। আমি লিখলাম যে শি ইজ এ গুড গার্ল। তো দেখো এই যে বললাম শি হচ্ছে সাবজেক্ট এবং ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব এবং এ হচ্ছে একটা আর্টিকেল, এবং বাকি অংশ সবকিছু ঠিকঠাক আছে। তো আমাদের এই রুলসটাও কিন্তু মাথায় রাখতে হবে, সাবজেক্টের পরে ভার্ব, এরপরে আর্টিকেল, এরপরে হচ্ছে অবজেক্ট, এবং বাকি অংশ সবকিছু ঠিক থাকবে। এবং এই রুলসটাও 99% তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমাদের 3 নাম্বার রুলসটা সাবজেক্ট ভার্ব প্লাস আর্টিকেল প্লাস প্রিপোজিশন প্লাস হচ্ছে অবজেক্ট। এই রুলসটা অবশ্যই
মাথায় রাখার চেষ্টা করবা। তাহলে সাবজেক্টের পরে আমাদের অনেক সময় ভার্ব থাকে, ভার্বের পরে আর্টিকেলও থাকে এবং হচ্ছে প্রিপোজিশনও থাকে। তো প্রিপোজিশন কোনগুলা, যেমন লিখলাম আই গো টু স্কুল। এখন দেখো এই যে দেখো আই আমি যাই, গো হচ্ছে, আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, টু হচ্ছে কি এখানে প্রিপোজিশন, এবং বাকি অংশ সবকিছু ঠিক আছে। তো মনে রাখবা সাবজেক্টের পরে ভার্ব, এরপরে হচ্ছে তোমার আর্টিকেল যদি থাকে আর্টিকেল বসাইবা, আর্টিকেল না থাকলে প্রিপোজিশন। তো প্রিপোজিশনটা হবে কি সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে প্রিপোজিশন, এরপরে বাকি অংশ। তাহলে আমরা এখানে লিখলাম আই গো টু স্কুল, এই গো হচ্ছে ভার্ব, টু হচ্ছে প্রিপোজিশন। তাহলে আমাদের এই 3 নাম্বার রুলসটা তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। সর্বশেষ তোমাদের একটা আনকমন রুলস আছে, এই 4 নাম্বার রুলসটা তোমরা মাথায় রাখবা। তোমাদের একটা হচ্ছে প্রবাদ থেকে, একটা হচ্ছে প্রবাদ বা অথবা প্রবাদ বাক্য থেকে, প্রবাদ বাক্য থেকে একটা আসবে, জাস্ট এটা 100%, এটা 100% আসবে, প্রতি বছরই আসে, এবং এটা হচ্ছে আমাদের বই, আমাদের বই অথবা বিগত সাল পড়বা, অথবা বিগত সাল পড়লেই তোমাদের হচ্ছে। তোমরা চাইলে আমাদের বইটাও পড়তে পারো, অথবা এই প্রবাদ বাক্যগুলা আমাদের বইয়ের যেগুলো আছে জাস্ট এইগুলা পড়লে তোমরা হচ্ছে যে 100% পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে অবশ্যই তোমরা এই প্রবাদ বাক্যগুলো আমাদের বইয়ের অথবা বিগত সাল যেগুলো আছে এই বিগত সালগুলো পড়লে তোমাদের এখান থেকে কমন আসবে। তো এই ছিল আমাদের মানে রিঅ্যারেঞ্জের ব্যাপারটা। তো আমি যে আজকে তোমাদেরকে এই 4টা রোল বললাম, এই 4টা রোল তোমাদের পরীক্ষায় আসে, এবং এইগুলা 100% পর্যন্ত তোমাদের কমন থাকবে, এগুলা 100% পর্যন্ত তোমাদের এই 4টা রোল তোমরা পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে দেখো রিঅ্যারেঞ্জে কার কোনো প্রশ্ন আছে কিনা বা রিঅ্যারেঞ্জ নিয়ে, তাহলে আমি রিঅ্যারেঞ্জের যেগুলো বললাম তোমরা জাস্ট পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত এগুলো বারবার প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে? তো রিঅ্যারেঞ্জের বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। তোমাদের রিঅ্যারেঞ্জের বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাও। রিঅ্যারেঞ্জ ক্লিয়ার হলে এবার হচ্ছে আমি রাইট ফ্রম দ্য ভার্বের কয়েকটা গুরুত্বপূর্ণ রুলস আলোচনা করব, ঠিক আছে? তোমাদের এত মানে কমেন্টস দেখে মানে কি আজে বাজে কমেন্টস করো, মানে যেটা লজিক্যাল সেটা লজিক নিয়ে কথা বলবা, ও মানে অতিরিক্ত কেন মানে অফ টপিক নিয়ে কেন কথা বলো আমি বুঝি না। এখানে ছেলেরা কম কথা বলে, মেয়েরা বেশি কথা বলে, এইগুলা মানে বুলিং করে বা একজন আরেকজনকে পার্সোনাল অ্যাটাক করে বা এরকম কমেন্টস করে তোমাদের কমেন্টস করে কি লাভটা আসতেছে? শেষ মুহূর্তে তোমাদের হাতে সময় আছে আর মাত্র ধরো 4-5টা দিন বা 8-9 দিন সময় আছে। আমরা চাই না এখানে কাউকে আমরা ব্লক দিতে, কাউকে আমরা গ্রুপ থেকে বের করে দিতে। এখন তোমরা এই কয়েকটা দিন কয়েকটা সময় হচ্ছে তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, এবং সবাই একত্রে থাকো, এবং সবাই একটা পরিবার মনে করে তোমরা একটা পরিবার হিসাবে তোমরা হচ্ছে এই পরিবার হিসাবে তোমরা সবাই থাকো, ঠিক আছে? ওকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের আসবে না, পরকালের যাত্রী ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের আসে না। এরপর দেখো আমাদের এবার হচ্ছে ভার্ব, আমরা হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্বের দেখি বা ভার্ব থেকে তোমাদের রাইট ফ্রম দ্য ভার্ব অথবা যেটাই বলো রাইট ফ্রম দ্য ভার্ব থেকে তোমাদের কোন কোন উদাহরণগুলো বা রুলসগুলো বেশি ইম্পর্টেন্ট মাথায় রাখবা। যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এখান থেকে তোমাদের একটা আসবে, এটা 99% গুরুত্বপূর্ণ, 99% গুরুত্বপূর্ণ। 2 উইশ যুক্ত সেন্টেন্স, উইশ যুক্ত বাক্য থেকে আসবে তোমাদের, এটাও 99%। 3 ইফ যুক্ত সেন্টেন্স, ই প্লাস কন্ডিশনাল যাই বলো, ই প্লাস কন্ডিশনাল, এখান থেকে আসবে তোমাদের 99% সম্ভাবনা কন্ডিশনাল যুক্ত সেন্টেন্স থেকে। 4 এজ ইফ অথবা এজ দো, এগুলো থেকে আসবে 99% সম্ভাবনা রয়েছে। 5 নম্বরে
তোমরা লেস্টের নিয়ম থেকে লেস্টের রুলস থেকে তোমাদের আসবে একটা 99% সম্ভাবনা রয়েছে। এবং 6 নাম্বার রয়েছে একই বাক্যে ডাবল ভার্ব প্লাস ভার্ব আইএনজি, দুইটা ভার্ব, একই বাক্যে দুইটা ভার্ব থাকলে তোমাদের সেকেন্ড ভার্বের সাথে আইএনজি করতে হয়। এই রুলসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমি দিলাম 6টা দিলাম। এবং আরেকটা হচ্ছে যেমন জাস্ট নাও, রিসেন্টলি, তারপর হচ্ছে নর্মালি, জাস্ট নাও, রিসেন্টলি, নর্মালি, তারপর হচ্ছে এস্টারডে, অতীত নির্দেশক শব্দ। এই রুলস থেকে তোমাদের আসবে একটা 100% ইনশাল্লাহ। এরপর দেখো আমাদের আরেকটা রুলস রয়েছে 7 নম্বর রুলসটা, সেটা হচ্ছে উইথ এ ভিউ টু এবং হচ্ছে লোক ফরওয়ার্ড টু। উইথ এ ভিউ টু লোক ফরওয়ার্ড টু থাকলে ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। এবং 8 নম্বর রুলস হচ্ছে ক্যান নট বাট অথবা হচ্ছে কুড নট বাট অথবা ক্যান নট হেল্প। এই রুলসটা থেকে 99% সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্বের সাজেশন। তোমরা অবশ্যই এই ভার্বের এই রুলসগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা। ইনশাল্লাহ তোমরা এখান থেকে অনায়াসেই 2 বা 3, 4টি রুলস তোমরা 100% পরীক্ষা কমন পাবা ইনশাল্লাহ। আমার দীর্ঘ বিশ্বাস। এত ক্লাস নেওয়ার দরকার নাই, এত পড়ানোর দরকার নাই, এতগুলা ক্লাস, এত রুলস পড়ার দরকার নাই। জাস্ট হচ্ছে আমি বেছে বেছে কয়েকটা রুলস দিলাম, তোমাদের এই রুলসগুলো অবশ্যই কাজে আসবে ইনশাল্লাহ। তোমরা অবশ্যই এই রুলসগুলো মাথায় রাখার চেষ্টা করবা। দেখো আমি হচ্ছে তোমাদেরকে 8টা রুল দিলাম। 1 নম্বর রুলসটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বা উইশ, ফ্যান্সি এরকম থাকলে আমাদের এখানে ভার্বের সাথে 2 নম্বর ফর্ম এবং উইশ যুক্ত সেন্টেন্স দিয়ে একটা হচ্ছে থাকতে পারে ইফ প্লাস কন্ডিশনাল। তোমাদের 3টা কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এই 3টা কন্ডিশনাল থেকে তোমাদের একটা রুলস 100% আসবে। বা একটা উদাহরণ এজ ইট, কোনো বাক্যের মধ্যে দেখবে এজ ইফ আছে অথবা এজ দো আছে, এই রুলসটা। এবং কোনো কিছু ওয়ার্ড আছে এবং এস্টারডে, জাস্ট নাও, রিসেন্টলি, হ্যাঁ, এস্টারডে, নর্মালি, অকেশনালি, এরকম কিছু হচ্ছে তোমার ওয়ার্ড থাকে। এগুলার এই রুলসটা অবশ্যই মাথায় রাখবা। আর কোনো বাক্যের মধ্যে লেস থাকতে পারে, লেস থাকলে শুড বসে, শুড প্লাস ভার্বের বেস ফর্ম। এবং একই বাক্যে যদি 2টা ভার্ব থাকে, পাশাপাশি 2টা ভার্ব থাকে, তাহলে হচ্ছে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি হয়। এবং আরেকটা হচ্ছে কোনো বাক্যের মধ্যে ক্যান নট বাট, কুড নট বাট, ক্যান নট হেল্প এগুলো থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি করি। বুঝতে পারছো? এরপরে আমরা হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু, প্রিফার টু, কন্ট্রিবিউট টু। হ্যাঁ, এই প্রিফার টুটাও থাকে, প্রিফার টু এটা মনে রাখবো। প্রিফার টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু থাকলে আমরা সবসময় অলওয়েজ ভার্বের সাথে আইএনজি করব। বুঝতে পারছো? এই রুলসগুলাই তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা আজকের ক্লাসটা ভালো করে দেখতেছো বা যারা আজকের ক্লাসে মনোযোগ দিচ্ছ, তারা অবশ্যই এইগুলা থেকে অনেক উপকার পাবো। আজকে দেখো আমি বেশি চিল্লাচ্ছি না, বাট আমি যেগুলো বলতেছি এইগুলো তোমরা 100% পরীক্ষায় কমন পাবা। এবং ইনশাল্লাহ তোমরা এখান থেকে মানে ভালো একটা রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে, চান্স রয়েছে। বুঝতে পারছো? 8 নম্বরটা বোঝা যাচ্ছে না। 8 নম্বরটা হচ্ছে ক্যান নট বাট, কুড নট বাট, ক্যান নট হেল্প এরকম যদি থাকে কোনো বাক্যের মধ্যে ক্যান নট বাট, কুড নট বাট, ক্যান নট হেল্প তাকে আমরা তখন হচ্ছে ভার্বের সাথে কি করি, উড ইউ মাইন্ড, প্লিজ টেকিং এ কাপ অফ টি এরকম কিছু লেখা থাকে না, এরকম যদি থাকে তখন আমরা ভার্বের সাথে আইএনজি করবো। এই রুলসটা স্যার 1 নম্বর রুলসটা একটু বুঝিয়ে দিন। 1 নম্বর রুলসটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে ভার্বের সাথে ভার্বের 2 নম্বর ফর্ম অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। বুঝতে পারছো? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই যে উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট, উই সার্ভ আওয়ার নেশন এরকম উদাহরণ তোমাদের ক্লাসে অনেকবার পড়াইছিলাম। সো তোমরা অবশ্যই রুলসগুলো, স্যারেরা তোমাদেরকে অনেকবার পড়াইছে, এত রুলস পড়াইছে, ডিটেলসে পড়াইছে। জাস্ট এখন তো আমি তোমরা আ বললে আম বুঝবা, আমি তো আ লিখছি এখানে, ধরো আমি এগুলো যে লিখছি তোমার বুঝতে হবে আতে হচ্ছে স্যারে বলছে আম অথবা আকাশ, এটা তোমার বুঝতে হবে। বুঝতে পারছো?
ডিটেলস তো স্যাররা পড়াইছে, এখন আমি শর্টকাটের রুলসগুলো বলে দিলাম, তোমরা এগুলা পরীক্ষায় অ্যান্সার করার জন্য এগুলো মুখস্থ করে দেবা। তাহলে আশা করি তোমরা লেখা হয়েছে। এবার দেখো আমরা হচ্ছে পরের যে একটা তোমাদের পাংচুয়েশন বললাম, আর্টিকেল বললাম, চেঞ্জিং ওয়ার্ড বললাম, ডাবল কোয়েশ্চেন বললাম, রাইট ফ্রম দ্য ভার্ব বললাম, কারেকশন। এবার হচ্ছে তোমাদের কারেকশন থেকে সেন্টেন্স কারেকশন। তো কারেকশন থেকে তোমাদের যে রুলসগুলো তোমাদের একদম 100% পরীক্ষায় কমন আসতে পারে সেই রুলসগুলো তোমরা হচ্ছে মাথায় রাখবা। 1 নম্বরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশনের সঠিক ব্যবহার এটা থেকে 100% পরীক্ষায় 100% পরীক্ষার প্রশ্ন কমন আসবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। 2 মিস্টেক ডিগ্রি, এটা থেকে আসতে পারে 90% সম্ভাবনা। মিস্টেক ডিগ্রি যেমন হচ্ছে তোমার আরেকটা রুল আছে তোমার যে প্রিফার এরপরে হচ্ছে তোমার কি ভার্ব প্লাস আইএনজি হয়, প্রিফারের পরে ভার্ব প্লাস আইএনজি, এটা 100%। 4 নম্বরে ইনফেরিয়র, সুপেরিয়র, হ্যাঁ এগুলো থাকলে জুনিয়র, এই রুলসটাও তোমাদের 99% সম্ভাবনা। এরপরে হচ্ছে ওয়ার্ড চেঞ্জ, ওয়ার্ড মিস্টেক, একটা ওয়ার্ড থাকলে যেমন হচ্ছে ডিসকভার্ড থাকলে ইনভেনশন থাকলে ডিসকভার্ড, উইটনেস থাকলে হচ্ছে তোমার কি এভিডেন্স, তাহলে এই ওয়ার্ডের যে মিস্টেক আছে এইটাও 100% তোমাদের গুরুত্বপূর্ণ। এবং 6 নম্বরে হচ্ছে তোমার এজ ইফ, এজ দো, এই রুলসটা, অথবা তোমাদের এখান থেকে 7 নম্বরে আসতে পারে ইট ইজ টাইম, এটা রাইট ফ্রম দ্য ভার্বের রুলস, অথবা ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। 8 নম্বরে হচ্ছে তোমরা পড়বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিলাম, মিস্টেক ডিগ্রি দিলাম, প্রিপার টু ভার্বের সাথে আইএনজি, ইনফেরিয়র সুপেরিয়র এটা দিলাম, তারপরে কিছু ওয়ার্ডের পরিবর্তন, একটা ওয়ার্ড থাকলে আরেকটা ওয়ার্ড এটাও দিলাম। আরেকটা রুলস আছে সেটা হচ্ছে, দাঁড়াও মাথায় আসতেছে না, আমি বইয়ে দেখি, একটু আমাকে সময় দাও। পাইছি, সেটা হচ্ছে লেটের রুলসটা। লেটের পরে সবসময় হচ্ছে অবজেক্টিভ ফর্ম হয়, লেটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম হয়, বুঝতে পারছো এটা। তাহলে এই 8টা রুল তোমরা হচ্ছে পরীক্ষায় অবশ্যই কমন পাবা। আর এখান থেকে এই যে কিছু কিছু নাউন আছে, কিছু কিছু ভার্ব আছে, ভার্বের পরে সবসময় কখনো না প্রিপোজিশন হয় না, যে প্রিপোজিশন হয় না, যেমন হচ্ছে অ্যাবসেন্ট ফ্রম, রিজাইন ফ্রম। তো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরিবর্তে কখনোই প্রিপোজিশন হয় না। এই একটা ওয়ার্ড আমাদের বইয়ে মুখস্থ আছে, তোমরা এটা মুখস্থ রাখবা। তো আমাদের এখান থেকে মাত্র 8টা রুল দিয়েছি, ইনশাল্লাহ এই 8টা রুল পড়লে হবে। একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশনের 4টা ভালো করে মুখস্থ করবা। আমাদের বইয়ে যে গুরুত্বপূর্ণ প্রিপোজিশনগুলো আছে, যেমন হচ্ছে আমাদের ডাইয়ের যে প্রিপোজিশনটা আছে, ডাই অফ অথবা ডাই, হ্যাঁ ডাই ফর, হ্যাঁ, এবং আরেকটা আছে যেমন অ্যাবসেন্ট ফ্রম অথবা অ্যাকিউজড অফ। এই আপনার কি এর পরে হচ্ছে কি টু, কি এর পরে অফ হয় না, কি এর পরে টু হয়। এই প্রিপোজিশনগুলা তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মিস্টেক অফ ডিগ্রি, হ্যাঁ সুপেরিয়র ইনফেরিয়র, মানে তারপর হচ্ছে তোমার অনেক সময় দেন না বসে টু বসে, এই রুলসটা। প্রিপার থাকলে, হ্যাঁ আমি হচ্ছে যে আগে খাই তারপরে হচ্ছে পড়ি, আগে খাই এটা আমার আমি প্রিপার করি কি আমি আগে খাইতে পছন্দ করি, দেন হতে পড়তে পছন্দ করি। আগে আমি হচ্ছে যে খাই তারপরে ঘুমাই,
তো আমার হচ্ছে প্রিপারের যে রুলসটা আছে, ভার্বের সাথে তোমার সবসময় দুইটা আইএনজি হবে দুইটা ভার্বের সাথে, এবং এরটা হচ্ছে ইনফেরিয়র, সুপিরিয়র, জুনিয়র থাকলে আমরা হচ্ছে কি করব এটা, এবং হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে মিস্টেক ওয়ার্ড, যেমন তোমার এভিডেন্স থাকলে, উইটনেস থাকলে এভিডেন্স, ডিসকভার্ড থাকলে ইনভেনশন, এরকম কিছু ওয়ার্ড তোমাদের আমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা জাস্ট এগুলো মুখস্থ করবা। তো আশা করি তোমাদের কারেকশন ডান, আশা করি তোমাদের কারেকশন ডান। তোমরা প্রত্যেকে হচ্ছে ডান লিখে কমেন্ট করো। তো আমাদের গ্রামারগুলো তোমাদেরকে মোটামুটি আমি এই রুলসগুলো বলে দিচ্ছি, তোমরা অবশ্যই এই সাজেশনগুলো অবশ্যই পড়ার চেষ্টা করবা। ইনসিস্ট হবে, হ্যাঁ ইনসিস্টের পরে ইন, ইনসিস্ট এরকম এগুলো, হ্যাঁ। তো তোমরা প্রত্যেকে হচ্ছে লেখো। 4 নাম্বারটা কি লিখছেন বোঝা যাচ্ছে না। 4 নাম্বারটা হচ্ছে ইনফেরিয়র, সুপিরিয়র, জুনিয়র যে একটা আছে না ডিগ্রির যে রুলসটা আছে সেটা আর কি লিখেছি। মিস্টেক ডিগ্রি এটা বলেন, মিস্টেক অফ ডিগ্রি হচ্ছে তোমার এই যে তোমার অনেক সময় সে হচ্ছে যে টলার দেন মি, সে হচ্ছে আমার থেকে লম্বা, দেন মি সে আমার থেকে ভালো পারে, এই যে দেন এবং টু এর যে রুলসটা আছে, দেন না বসে টু বসে, টু না বসে দেন বসে, এটা হচ্ছে মিস্টেক অফ ডিগ্রি। এই রুলসটা তোমরা অবশ্যই পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো আশা করি তোমাদের এটা ডান হয়েছে, প্রত্যেকেই ডান লিখেছো। ওকে, তাহলে এই তো গেল আমাদের গ্রামার, মোটামুটি শেষ করলাম আলহামদুলিল্লাহ। তো এবার হচ্ছে আমরা পরীক্ষার হলে কোন বিষয়টা আগে অ্যান্সার করব, পরীক্ষার হলে আমার কোন বিষয়টা অ্যান্সার করব আগে। তো দেখো আমরা পরীক্ষার হলে প্রথমে হচ্ছে আমাদের কাজ হচ্ছে প্যাসেজটা অ্যান্সার করব। প্রথমে হচ্ছে আমাদের প্যাসেজ অ্যান্সার করব। প্যাসেজের যেগুলা একদম সহজ আমি হচ্ছে হয় অ্যান্সার করব 1, 2, 3 পৃষ্ঠায় আমি হচ্ছে খাতায় লিখব অথবা ফাঁকা রাখবো, আমি ফাঁকা রেখে চলে যাব, ফাঁকা রাখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার কাজ। পরীক্ষার হলে তুমি প্যাসেজটা অ্যান্সার করবা, 1 থেকে 2 বা 3 পৃষ্ঠায় তুমি লাগায় যতটুকু লাগে অ্যান্সার করবা। অথবা তুমি মনে করছো যে আমি লিখতে পারতেছি না, প্যাসেজ সাদা খাতা জমা দিবা, তখন হচ্ছে তুমি PTO লিখে খাতাটা রেখে দিবা। অ্যান্ড দেন তোমার পরের কাজ হচ্ছে গ্রামারে অ্যান্সার করা, সরাসরি গ্রামারে অ্যান্সার করবা, যেটা তোমার সঠিক হবে জাস্ট সেটা উপস্থাপন করবা, অন্য কিছু দরকার নাই। এখন গ্রামারের মধ্যে সবথেকে সহজ আইটেম হচ্ছে আর্টিকেল। তুমি হচ্ছে প্রথমে হচ্ছে আর্টিকেল অ্যান্সার করবা, আর্টিকেল। 2 তুমি হচ্ছে তোমার ডাব্লিউএস কোয়েশ্চন অ্যান্সার করতে হবে, ডাব্লিউএস কোয়েশ্চন। 3 তুমি হচ্ছে অ্যান্সার করতে পারো সিনোনিম এবং হচ্ছে অ্যান্টোনিম অ্যান্সার করো। 4 তুমি হচ্ছে পাংচুয়েশন অ্যান্সার করো, পাংচুয়েশন অনেক সহজ। এবং 5 হচ্ছে তুমি অ্যান্সার করতে পারো কি, আমরা রাইট ফ্রম দ্য ভার্ব অ্যান্সার করতে বলবো, রাইট ফ্রম দ্য ভার্ব অ্যান্সার করো। আচ্ছা, এখন মনে করতো স্যার আমি তো রাইট ফ্রম দ্য ভার্ব পারি না, বা কি অ্যান্সার করবো? রাইট ফ্রম দ্য ভার্ব অ্যান্সার না করতে পারলে স্কিপ করবো, বা যে কোনো গ্রামার অ্যান্সার না করতে হলে জায়গা রেখে পরে যদি তোমার মনে হয় পরীক্ষার হলে পারো তখন অ্যান্সার করবা। এই হচ্ছে গ্রামারের পার্ট। তো তোমরা হচ্ছে এই আর্টিকেল, ডাব্লিউএস কোয়েশ্চন, সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে পাংচুয়েশন, রাইট ফ্রম দ্য ভার্ব, এগুলো পরীক্ষার হলে অ্যান্সার করবা। এরপর তুমি যদি মনে করো স্যার আমি চেঞ্জিং ওয়ার্ডটা পারতেছি বা রিয়ারেঞ্জটা পারতেছি, হ্যাঁ রিয়ারেঞ্জ পারো তাহলে রিয়ারেঞ্জ অ্যান্সার করবা, বা চেঞ্জিং ওয়ার্ড অ্যান্সার করলে করবা। এরপরে 3 নম্বরে আমার হচ্ছে লিখিত অংশের জন্য আমার লিখিত অ্যান্সার করতে হবে। তো লিখিতের জন্য সরাসরি প্রথমে যে কাজটা করবা, লেটারটা অ্যান্সার করবা। প্রথমে হচ্ছে লেটার, এরপরে হচ্ছে পোস্টার, এরপরে তুমি অ্যান্সার করবা হচ্ছে তোমার প্যারাগ্রাফ, এরপরে হচ্ছে এসে অ্যান্সার করবা। এখন মনে রাখবা লেটারটা হচ্ছে 2 পৃষ্ঠায় লিখবা, 2 পৃষ্ঠা, এবং পোস্টারটা হচ্ছে 1 পৃষ্ঠা, এবং প্যারাগ্রাফ হচ্ছে 1 থেকে 1.5 পৃষ্ঠা, এসে হচ্ছে 3 পৃষ্ঠা, এবং স্টেপ দিবা 5 থেকে 6টি স্টেপ, 5 থেকে 6টি স্টেপ মাস্ট বি দিবা, এবং এসেটা লিখবা 3 পৃষ্ঠা লিখবা, বুঝতে পারছো? আর লেটারটা বাম থেকে ডানে শুরু করবা, বাম থেকে ডান পৃষ্ঠায় শুরু করবা, এবং পোস্টারটা লিখবা একদম মাঝখানে, বুঝতে পারছো? একদম মাঝখানে। এই হচ্ছে তোমাদের পরীক্ষার হলে অ্যান্সার করার নিয়ম। দেখো আমি তোমাদের ক্লাস নেই না, বাট আমি যদি একটি ক্লাসও নেই সেটা তোমাদের অনেক বেশি ইফেক্টিভ, অনেক তথ্যবহুল ক্লাস,
এবং আমি তোমাদের যে যে প্রশ্নগুলো থাকবে কনফিউশন, তোমাদের প্রশ্ন করার আগে আমি সব শেষ করে দিই। এটাই হচ্ছে আমার একটা গুণ আমি মনে করি। বাট আমি যে অনেক কোয়ালিটিফুল টিচার বা গুণসম্পন্ন মানসম্পন্ন সেরকম না, বাট আমি মনে করি তোমরা যে প্রশ্নগুলো করবা, তোমাদের যে মনে প্রশ্ন, এই সকল প্রশ্ন কিন্তু আমি হচ্ছে আমার ক্লাসে আমি আগে থেকেই উত্তর করার চেষ্টা করি। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের পরীক্ষার খাতার মধ্যে কিভাবে লিখবা, কোনগুলা পড়বা আমি বলে দিয়েছি। এখানে তোমরা আমাকে প্রশ্ন করতো, স্যার রিটেন পার্টের জন্য কোনগুলা পড়বো? রিটেন পার্টের জন্য লেটারের যে গুড সাইড ব্যাড সাইড আছে, তোমাদের ভাই বা বন্ধুর নিকট, এটা পড়লেই হবে। পোস্টার হচ্ছে ব্যাড সাইড। এখন আরেকটু শর্টকাট করে দিই, দেখো আমরা রিটেন পার্টের জন্য, রিটেনের জন্য আমরা কি পড়ব এটাও শর্ট করে দিই। আমরা অবশ্যই রিটেন পার্ট, আমরা রিটেন পার্টের জন্য দেখো আমরা লেটারের জন্য হচ্ছে আমাদের বাবা ভাই, ভাই অথবা বন্ধু এগুলা, অথবা বাবা, তোমরা চাইলে বাবা পড়তে পারো। তোমার পেট বেসের শিক্ষার্থী তোমার ভাই বন্ধু পড়বা, ভাই বন্ধু লেটার। 2 পোস্টার হচ্ছে ব্যাড সাইড, অর্থাৎ খারাপ দিক সম্পর্কিত সমসাময়িক সাম্প্রতিক ঘটনা নিয়ে। 3 প্যারাগ্রাফ হচ্ছে তোমরা পড়বা অবশ্যই ব্যাড সাইডটা পড়বা, ব্যাড সাইড পড়বা। এরপরে আমরা হচ্ছে ব্যাড সাইড পড়বা। এবং 4 এসে, যদি এসে পড়ো তাহলে হচ্ছে গুড এবং ব্যাড, এই সাইডগুলো তোমাদের পড়তে হবে। ব্যাড সাইড এবং গুড সাইড দুইটাই পড়তে হবে। আর যদি তোমরা কেউ মনে করো যে স্যার আমি অ্যাপ্লিকেশন পড়বো, তাহলে তোমরা হচ্ছে কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত, কলেজের সেট আপ নিয়ে হচ্ছে তোমাদের আসবে, এটা আসার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে তোমাদের রিটেন পার্টে কি পড়বা, কি পড়া উচিত, কি পড়বা পরীক্ষার আগে এবং কোনগুলো রিভিশন দিবা। তো লেটারটা পড়বা হচ্ছে ভাই এবং বন্ধুর নিকট, পোস্টার পড়বা হচ্ছে অলওয়েজ ব্যাড সাইড, প্যারাগ্রাফ হচ্ছে ব্যাড সাইড, এবং এসে হচ্ছে গুড এবং ব্যাড সাইড দুইটাই পড়তে হবে, দুইটাই পড়া জরুরি। এবং তোমাদের এই প্যারাগ্রাফ আসবে যে কোনো তিনটা প্যারাগ্রাফ আসবে, এবং এসে আসবে তোমাদের 3টি, যে কোনো একটি লিখতে হবে, 3টার মধ্যে যে কোনো একটি করে লিখতে হবে, একটি। দ্যাটস ইট। আজকে আমি মনে করি আজকে গ্রামার, প্যাসেজ, রিটেন পার্ট কীভাবে পড়বা, সাজেশন, এগুলো নিয়ে আর চিল্লাবা না, এবং শর্টকাট টেকনিক কোনগুলো পড়বা বারবার তোমরা প্রশ্ন করবে না। আজকে একটা ক্লাসের মাধ্যমে আমি সব শেষ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নাই, এবং পরবর্তীতে যে ক্লাসগুলো হবে আমাদের আলোচনা ভিত্তিক, সাজেশন ভিত্তিক ক্লাস হবে, এবং আমরা এখন থেকে তোমাদেরকে মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো প্রতিদিনই। আর এতটুকুই। আচ্ছা, এখন দেখো সিরিয়াল মেনটেনের বিষয়টা তোমরা একজন কমেন্ট করছো। সিরিয়াল মেনটেনের বিষয়টা হচ্ছে তোমার মতো তুমি করবা, বাট আমি বলছি যে এভাবে লেখলে তোমার সব থেকে ভালো হয়। অ্যাপ্লিকেশন বেস্ট, অ্যাপ্লিকেশন পড়ো, তবে লেটারটা আরও ভালো, কারণ তোমাদের জব সিবি আসার সম্ভাবনা থাকে। আচ্ছা, তাও হয় না। আলহামদুলিল্লাহ, ক্লাসটি ভালো লাগছে। আচ্ছা স্যার, ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ইসিগুলো দাগাইয়া দেন। কি বলবো, তুমি সারাদিন পড়ানোর পরে, সারাদিন বোঝানোর পরে, এখন শেষ মুহূর্তে যদি আইসা বলো যে স্যার কয়েকটা প্যারাগ্রাফ দেন, কয়েকটা এসে দেন, আমি তোমাদেরকে দিতে পারি প্যারাগ্রাফ এসে, বাট যদি কমন না আসে তাহলে কিন্তু আমার গোষ্ঠী সহ উদ্ধার করবে সবাই, ঠিক আছে? সো আমি মাপ চাইতেছি, এই প্যারাগ্রাফ এসে সাজেশন দিতে পারবো না, তবে চেষ্টা করব পরীক্ষার 2 বা 3 দিন আগে কিছু প্যারাগ্রাফ, কিছু এসে দাগায় দেওয়ার জন্য, যাতে করে তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? বাট হচ্ছে যে আমি মনে করি প্যারাগ্রাফ এসে এগুলো পড়ে কোনো লাভ নাই। তোমরা হচ্ছে শর্টকাট টেকনিকগুলো মুখস্থ করো, আমাদের বইগুলো পারলে পড়ো, না পড়লে তুমি গুগল, ইউটিউব, চ্যাট জিপিটি যেখান থেকে পারো সেখান থেকে সার্চ করে তোমার মতো করে তুমি ওয়ার্ডগুলা, বাক্যগুলা, সহজ যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলো সাজিয়ে
গুড সাইড ব্যাড সাইডের ফরম্যাটগুলো শিখো। বারবার বলতেছি, এগেইন বলতেছি, তোমাদের এগুলো মুখস্থ করে কাজে আসবে না, কারণ প্রশ্ন হতে পারে সাম্প্রতিক সমসাময়িক বিষয় নিয়ে। তো কমন আসার ব্যাপারটা ভুলে যাও, দ্যাটস ইট। আচ্ছা, গত বছর তো পোস্টার ব্যাড সাইড আসছে, ম্যাক্সিমাম সময় ব্যাড সাইডটাই আসে, তোমরা একটু খেয়াল করে দেখবা, পোস্টার ব্যাড সাইডটাই আসে। স্যার এসেটা একটা বলে হবে না, এসে ব্যাড সাইড গুড সাইড দুইটাই পড়তে হবে। থ্যাংকস স্যার, আপনার ক্লাস খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আরিফ স্যার বলছে অ্যাপ্লিকেশন ভালো হয়, এখন কি করব? আচ্ছা, আরিফ স্যার বলছে অ্যাপ্লিকেশন বলেন। অ্যাপ্লিকেশন তো আসলে তোমরা কেন বোঝো না? দেখো, স্যারেরা বলছে, বাট তোমাদের একটা কি কমন সেন্স নাই? তোমরা কি বোঝো না? ধরো আমি যদি তোমাদেরকে বলি যে অ্যাপ্লিকেশন পড়তে, তো আমি বললাম ধরো অ্যাপ্লিকেশন পড়তে, হ্যাঁ, এখন অ্যাপ্লিকেশনের মধ্যে দুই ক্যাটাগরির আছে, একটা হচ্ছে ফর্মাল, আরটা হচ্ছে ইনফর্মাল, এবং আরটা হচ্ছে তোমাদের সিবি বা জব অ্যাপ্লিকেশন, অথবা যেটাকে বলা জব অ্যাপ্লিকেশন, জব। এখন কোনো কারণবশত তোমাকে অ্যাপ্লিকেশন বললাম পড়তে, আমি বললাম যে একটা অ্যাপ্লিকেশন পড়ো কলেজের শুধু সুবিধা সম্পর্কিত, কলেজ সম্পর্কিত। এখন এইটা না দিয়ে তোমাকে সিবি দিল, জব অ্যাপ্লিকেশন। এখন তোমার জন্য কি করতে হবে? তোমার সিবিটাও পড়তে হবে এবং পাশাপাশি ফর্মাল অ্যাপ্লিকেশনটাও পড়তে হবে। দুইটার প্রিপারেশন তোমার পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। এখন তুমি যদি ভাই জাস্ট লেটারের একটা ফরম্যাট শিখো, একটি ফরম্যাট শিখো, জাস্ট তোমার জন্য যথেষ্ট। তাহলে দেখো, তোমার পড়াটাকে তুমি কিন্তু জটিল করতেছো, তোমার সিলেবাসটাকে তুমি নিজে নিজে জটিল করতেছো। এতগুলা পড়ে নিজে নিজে কেন এত নিজেকে বাস দিতেছো ভাই? নিজের বাসটা কেন দিতেছো? এত টেনশনটা কেন নিতেছো মাথার মধ্যে? অ্যাপ্লিকেশনও পড়বা, লেটারও পড়বা, সিভিও পড়বা, তো সহজ বিষয়টা কেন বোঝো না? তোমরা অনেক বড় হয়েছো, ঠিক আছে, অনেক বড় হয়েছো, ম্যাচিউরড, যথেষ্ট ম্যাচিউরড, তোমরা সবাই সব কিছু বোঝো এবং তোমরা ছোট না। সিলেবাসটা যদি তোমরা না বুঝতে পারো যে কোনগুলো আমার জন্য ভালো, কোনটা আমার জন্য মঙ্গল, এগুলো স্যারদের আশায় বসে থাকতে হয় না, নিজেরাই বুঝতে পারো। আর তোমরা যে মনে করো স্যার আমি লেটারও পড়বো প্লাস অ্যাপ্লিকেশনও পড়বো, আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই। তুমি লেটারও পড়তে পারো, অ্যাপ্লিকেশনও পড়তে, তোমার চয়েস। মানে আমাকে যদি বলো স্যার আপনি একটা সাজেস্ট করেন, তাহলে আমি বলবো লেটারটা পড়ার জন্য। লেটারটা পড়লে তোমরা অনায়াসে কমন পাবা। একজনে বলতো স্যার লেটারের ফরম্যাট দেন। লেটারের ফরম্যাট তো আমাদের দিয়ে দিচ্ছি, লেটারের ফরম্যাট তো আমাদের পেজে, গ্রুপে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে, এখানে তো অনেকবার দিচ্ছি, পড়াইছি। MS Tamira, রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড, এরকম একটা কথা ছিল ভাইরাল। আচ্ছা স্যার, ক্লিয়ার স্যার, আপনাকে ধন্যবাদ স্যার। ওকে, তাহলে আমি আজকে বিদায় নিই। আজকে শুক্রবার, ক্লাসটা শেষ করে দিচ্ছি। প্রত্যেকেই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার জন্য অবশ্যই আজকে শুক্রবার নামাজ পড়ে দোয়া করবা, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন এবং পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে ভালো কিছু দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।